আজকে আমরা সেট থিওরির প্রথম অধ্যায় পড়ব, অর্থাৎ সেট থিওরির ধারণা সম্বন্ধে কিছু জানব। তো এখানে তোমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছ, চিহ্ন লেখা আছে। তো চিহ্নগুলোর মানে আমরা জানবো, পরে পরে আরও বেশ কিছু চিহ্ন আমাদের ব্যবহার হবে। তো সেগুলো যখন ব্যবহার করবো তখন ডিটেলস আরও জেনে নেব যে কোথায় কী ব্যবহার বা মানে কি। এটা যেমন ইকুয়াল টু, তোমরা জানো এটা নট ইকুয়াল টু, এটা গ্রেটার দেন বা বাংলায় বৃহত্তর, এটা লেস দেন বা বাংলায় বললে ক্ষুদ্রতর। ফরঅল, এটা দেয়ার এক্সিস্ট, অনেকটা এটা উল্টো এর মতো দেখতে, এটা উল্টো এর মতো, আর এটা সাচ দ্যাট। যা হচ্ছে তুমি যখন স্টপ করে রাখো। সেটি আমরা ডেফিনেশনে আসবো। ডেফিনেশনটা আমরা জার্মান ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টরের মতবাদ অনুযায়ী আমরা নেব এখানে। তো তিনি তিনটে জিনিস মেনলি উল্লেখ করেছিলেন। সেট কাকে বলা হবে? সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হবে। আর অবজেক্টসগুলো, সেটের এলিমেন্টগুলো বা বস্তুগুলোকে আমরা ডিস্টিংক্ট হবে। আর সেটের এলিমেন্টগুলো অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হবে। আমরা ডিটেলসে আসছি যে ওয়েল ডিফাইন্ড বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি বা কি বলতে চাইছি। ওয়েল ডিফাইন্ড বলতে একদম সুসংহত হবে, যে এমন কিছু বলবো না যেখানে তার মানে আলাদা করে আমরা অঙ্কের ভাষায় কিছু খুঁজে পাবো না। যেমন ধরো আমরা যদি বলি যে একটা ক্লাসের মোট ছাত্র সংখ্যা, সেটা ওয়েল ডিফাইন্ড, সেটা আমরা গুনে গুনে বার করতে পারবো। বা একটা শহরের লোক সংখ্যা, সেটা আমরা গুনে গুনে বার করতে পারবো। কিন্তু যদি আমরা বলি যে কোনো ক্লাসে বুদ্ধিমান ছাত্রের সংখ্যা, তো বুদ্ধির আমি যেহেতু এখানে কোনো মাপকাঠি দিয়ে দিচ্ছি না যে বুদ্ধি কী করে কী মাপা হবে, বা কোনো পরীক্ষা নিলে বা কোনোভাবে যে কত নম্বর পেলে আমি তাকে বুদ্ধিমান ছাত্র ছাত্রী বলবো, তাহলে সেটা কিন্তু এখানে আমাদের ওয়েল ডিফাইন্ড হবে না। তো আমাদের ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝা গেল তাহলে? তো এবার আমরা ডিস্টিংক্ট বলতে এইটা বলতে চাইছি, সেটের প্রত্যেকটা বস্তু পৃথক পৃথক হবে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আলাদা আলাদা হতে হবে। আর অর্ডার ইন্ডিপেন্ডেন্ট বলতে বলতে চাইছি, সেটের বস্তুগুলোকে যদি এদিক ওদিক চেঞ্জ করে লেখা হয়, তার আগে একটুখানি দেখে নাও। আমি একটা সেট ওয়েল ডিফাইন্ড নিয়ে লিখছি। তো দেখতে পাচ্ছ তোমরা, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেই, এলিমেন্টগুলোকে রেখি, আর প্রতিটা এলিমেন্টের সঙ্গে একটা কমা দিয়ে সেপারেট করে করেই আমরা সেটটাকে প্রকাশ করছি। তো সেটকে সবসময় প্রকাশ করবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে পরপর কমা দিয়ে লিখে, বা আরও একটা অন্য প্রসেস আছে, আমরা পরে সেটা আলোচনা করব যে কীভাবে কী লেখা হবে। তো এখানে দেখতে পেয়েছো যে প্রতিটা এলিমেন্ট যা যা আছে এখানে, আমাদের এখানে ওয়েল ডিফাইন্ড, প্রতিটা এলিমেন্টই আলাদা আলাদা ডিস্টিংক্ট। তো এই অর্ডার ইন্ডিপেন্ডেন্ট বলতে বলতে চাইছি আমরা যে এলিমেন্টগুলোকে যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখি, তাহলে এই সেট আর এই সেট একই সেট হবে। অর্থাৎ সেটের এলিমেন্টগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়েও এদিক ওদিক মধ্যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে লেখা হয়, তাহলেও কিছু ভ্যারি করবে না, একই সেট প্রকাশ করবে। এবার আমরা বেশ কিছু জিনিসপত্র সেটের ছোট ছোট ডেফিনেশন আমরা দেখে নেব, বা সেটকে প্রকাশের দুটো পদ্ধতি আমরা সম্বন্ধে জানব। একটা রস্টার মেথড, বাংলায় ছক বন্দীকরণ, আর একটা সেট বিল্ড আপ ফর্ম। তো আমরা এখন রস্টার মেথডে কিভাবে লেখা হয় সেটা আমরা দেখছি। যেমন ধরো আমরা ইংরাজি স্বরবর্ণগুলো নিচ্ছি, ভাওয়েলগুলো। এখানে দেখতেই পাচ্ছ যে ইংরাজি স্বরবর্ণের সেটগুলো আমরা এ ই আই ও ইউ প্রতিটা আমরা লিখেছি আর কমা দিয়ে সেপারেট করেছি। তো এখানে এলিমেন্টগুলো পরপর লেখা হবে, কমা দিয়ে সেপারেট করে পৃথকভাবে প্রকাশ করতে হবে। বা ধরো স্বাভাবিক সংখ্যা সেট, তোমরা পড়েছো ক্লাস 6-এ স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়। এই সেটটা আমরা পরপর লিখে লিখে এইভাবে আমরা প্রকাশ করছি রস্টারে।
এখন আমরা সেট বিল্ডার ফর্মে আমরা সেটগুলো তখনই প্রকাশ করি যদি সেটের এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কিরকম আমি বলতে চাইছি, all such x, এখানে এটাকে পড়া হবে all such x একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমি পরিষ্কার বলে দিলাম x একটি পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা নিয়ে সেট তৈরি হয়েছে। পূর্ণ সংখ্যা, প্রতিটা পূর্ণ সংখ্যাই আলাদা আলাদা এবং পরপর সাজিয়ে এইভাবে প্রকাশ করতে পারি, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। বা ধরো all such x greater than 1 less than 5 x পূর্ণ সংখ্যা। এটা আমরা সেট বিল্ডার ফর্মে লিখলাম। এটাকে যদি রস্টারে লিখি তাহলে এটা রস্টারে একদম ইজিভাবে এটা হয়ে যাচ্ছে। 1 থেকে 5-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো কি কি আছে? 2, 3, 4। তো এটাকে আমরা রস্টারে প্রকাশ করতে পারছি, আবার সেট বিল্ডার ফর্মেও প্রকাশ করতে পারছি। এবার আমরা সেটের এলিমেন্ট সংখ্যা গোনার উপর সেটের এলিমেন্ট সংখ্যা গোনার উপর দু রকমের সেট বলছি আমরা, ফাইনাইট সেট। সংখ্যার উপর আমরা দু রকমের প্রকারভেদ করছি সেটকে, ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কোনগুলোকে বলছি আমরা? ফাইনাইট সেট হচ্ছে সেইগুলোকেই বলছি যার আমরা বস্তু সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা সরাসরি আমরা গুনে নিতে পারবো, যে কটা আছে, 8টা 10টা কি 1 লাখ কি 2 লাখ কি 3 লাখ। যেমন উদাহরণ হিসাবে আমি বলছি, এটা একটা ফাইনাইট সেট, তার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট 5খানায় এলিমেন্ট আছে। আর যদি ইংরাজি আমরা লেটারগুলোকে সবগুলোকে ধরি, আমরা জানি 26খানা লেটার আছে, তো সেইটাকে পরপর লিখেও আমরা এটাও একটা ফাইনাইট সেট করছি। আর ইনফাইনাইট সেট কোনটা? যার বস্তু সংখ্যা অনির্দিষ্ট, যেমন স্বাভাবিক সংখ্যার সেট, এটা ইনফাইনাইট সেট। বা আমি বলছি all such x greater than 1 less than 3 x বাস্তব সংখ্যা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1 আর 3-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে। তোমরা ক্লাস 9-এ তোমরা বাস্তব সংখ্যা সম্বন্ধে পড়েছো। তো এখানে আমি অসংখ্য বাস্তব সংখ্যা এর মধ্যে পেয়ে যাবো, 1-এর বড় 3-এর ছোট। এটাও একটা ইনফাইনাইট সেটের উদাহরণ। এবার আসছি আমরা একপদী সেট। একপদী সেট হচ্ছে সেই সমস্ত সেট যার একখানাই এলিমেন্ট আছে, যেমন 1, 5, এদের বস্তু সংখ্যা একটিই হবে। এবার আমরা আসবো শূন্য সেট। এটাকে নাল সেট বলি আমরা। এমটি সেট বলি, ভয়েড সেট বলি, এসব একই নাম আমরা দেখতে পাচ্ছি। তো এই নাল সেট বা শূন্য সেটকে ডিনোট করা হয় ফাই দিয়ে। তো কিভাবে আমি ফাই দিয়ে ডিনোট করব? এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় চলে আসে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই লিখে যে এটা একটা নাল সেট কি? তো এর উত্তর হবে একদমই না, এটা নাল সেট নয়। তার কারণ এখানে একটা পদ আছে, সেটা হচ্ছে এই ফাই। ফাই হচ্ছে সেই এলিমেন্ট, এটা হচ্ছে আসলে একপদী সেট, এটা কিন্তু নাল সেট কখনোই হবে না।
তো নাল সেটকে এইভাবে প্রকাশ করা হয়, আরেকটা ভাবে প্রকাশ করা হয়। আমরা এখানে লিখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরকম ফাঁকা রেখে দিতে হবে। তো এটাকে আমরা নাল সেট, এর একটা বাস্তব উদাহরণ আমরা দিয়ে দিই যে all such x greater than 1 less than 2 x পূর্ণ সংখ্যা। একের বড় দুইয়ের ছোট কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাই এখানে এটা সেট বিল্ডার ফর্মে লেখা আছে, কিন্তু এখানে আমরা কোনো এলিমেন্ট পাচ্ছি না, তাই এটা আমরা নাল সেটের একটা উদাহরণ ভাববো। এছাড়া আরো উদাহরণ আমরা ধরে নেব। বলছি all such x তোমরা দ্বিঘাত সমীকরণ পড়িয়েছ, জানো যে এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব দিক নেই, তাই এরকম কোনো আমি এক্স পাবো না বাস্তব সংখ্যা, যার জন্য এইখানে এক্স এর মান বসিয়ে বাঁ দিকে আমি 0 পেয়ে যাব, তাই এটাও একটা নাল সেটের। এখন আমরা করব উপসেট। এখানে আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা এই বক্সের মধ্যে ইউনিভার্সাল সেটটা বা সার্ভিস সেটটা লিখেছি। তো এই বড় যে সার্কেলটা আছে সেটা হচ্ছে বি সেট, আর ছোট যে সেটটা আছে সেটা হচ্ছে এ সেট। এ সেটটা বি এর মধ্যে ঢুকে আছে, এখানে দেখতে পাচ্ছি ছবিতে আমরা। তো এই রকম যদি হয় তাহলে আমরা একে বি এর উপসেট করব, আর সেটা গাণিতিক ভাষায় প্রকাশ করা হবে এইভাবে। এইটা উপসেটের চিহ্ন। আমরা একটা সহজ এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি এর যা যা এলিমেন্ট আছে সবই বি এর মধ্যে রয়েছে, তো একে আমরা বি এর উপসেট বলবো। তো এবার আমরা আরো একটা বাস্তব উদাহরণ উপসেটের নিই। ধরো তোমার স্কুলের যত ছাত্রছাত্রী আছে সেই সেটটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। তো এবার তোমরা যদি ক্লাস 11-এ পড়ো, ক্লাস 11-এর মোট ছাত্রছাত্রীর সেটটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি এখানে। তাহলে আমরা এই এক্স কে এস এর উপসেট বলবো। যেহেতু ক্লাস 11-এ তোমার স্কুলে যা যা ছাত্র আছে ছাত্রছাত্রী সবই তোমার স্কুলেই পড়ে, সেক্ষেত্রে আমরা এস কে এখানে এস এর উপসেট বলছি। অভিসেট বা সুপার সেট। তো অভিসেটটা কি? অভিসেটটা ঠিক এর সাবসেটের ঠিক উল্টোটা হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কে বি এর সাবসেট বলছি, এই উদাহরণের মধ্যে আমরা বি কে এ এর অধিসেট বলবো। চিহ্নটা ঠিক উল্টে যাবে, যেখানে আমরা এ ধরেছি 1 2 7, আর বি ধরেছি আমরা 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে তাহলে বি কে এর অধিসেট বলবো। এই চিহ্নগুলো অনেকটা গ্রেটার দেন চিহ্নের মতো ব্যবহার করে, আর এই চিহ্নটা অনেকটা লেস দেন চিহ্নের মতো ব্যবহার করে। যেমন আমরা লিখতে পারি 2 লেস দেন 3, আবার একইভাবে লিখতে পারি 3 গ্রেটার দেন 2। তো এই চিহ্নগুলো ভালো করে দেখতে হবে, তো যেখানে যেটা ব্যবহার হবে সেখানে সেটা আমরা প্রয়োগ করব। এবার আমরা জানবো সমান সেট বা ইকুয়াল সেট। সমান সেটটা আমরা কখন কি দেখতে পাচ্ছি, কি হলে আমরা সমান সেট বলবো? দুটো সেটে যদি পরস্পর বস্তু উপাদানগুলো যদি একই হয়, সেম হয়, তাহলে আমরা তাকে সমান সেট বলবো। যেমন আমরা ধরো একটা উদাহরণ দিচ্ছি, এটাকে আমরা অন্য পদ্ধতিতে লিখছি অল সাচ এক্স এক্স less than 3 less than 4 x ধনাত্মক পূর্ণ সংখ্যা।
তাহলে এই সেটটাও সেমই পাচ্ছি, এক্স 4-এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি 4-এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে 1, 2, 3। এই ক্ষেত্রে আমরা এ আর বি সমান বলতে পারি। কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি ভাবে বা গাণিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করবো যে সমান সেটটা, যদি এ সমস্ত উপাদান বি এর মধ্যে থাকে, আবার বি এর সমস্ত উপাদান এর মধ্যে থাকে, অর্থাৎ এ বি এর সাবসেট হয়, আবার একই সাথে বি এ এর সাবসেট হয়, তাহলে এই দুটো একসাথে ঘটলে আমরা এখান থেকে কনক্লুশনে আসবো এ আর বি এই দুটো সেট পরস্পর সমান। সেট এবার আমরা জানবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে আমরা ডিনোট করব এস অথবা ইউ দিয়ে, ক্যাপিটাল ইংরেজি এস অথবা ইউ দিয়ে। তো এটা আমরা ধরে নিয়েছি যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের সমস্ত উপাদানগুলো থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে সার্বিক সেটটা আবার বিভিন্ন রকম হয়। যেমন ধরো আমি একটা এ সেট নিচ্ছি, এর ক্ষেত্রে সার্বিক সেট ইউ, এটাকে আমরা সার্বিক সেট ধরে নিতে পারি। আবার এটাকেও সার্বিক সেট ধরতে পারি, কেননা ইউ এর মধ্যেও সব এইগুলো রয়েছে। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তো সার্বিক সেটে ধরে নেওয়া হবে যে সেটগুলো আছে, আমরা যখন যে উদাহরণগুলো দেখতে পাবো, তো তার এলিমেন্টগুলো সবই এই সার্বিক সেটের মধ্যে পাওয়া যাবে। এবার আমরা সূচক সেট বা পাওয়ার সেট সম্বন্ধে জানব। পাওয়ার সেটকে, ধরো এই একটা সেট, তার সূচক সেটকে আমরা ডিনোট করব পি অফ এ দিয়ে। প্রথম বন্ধনীর মধ্যে লেখা হবে এভাবে। তো পি অফ এ তে কোন কোন এলিমেন্ট থাকবে, এখানে আমরা ক্যাপিটাল লেটারে এক্স লিখছি, কারণ সেটগুলোকে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। তো অল সাচ এক্স, কি ধরনের এক্স, এক্স এর সাবসেট, অর্থাৎ এ সেটের যতগুলো সাবসেট আছে সবগুলোকে যদি আমি লিখতে পারি পরপর কমা দিয়ে, তাহলে আমরা সেটাই সূচক সেট বলবো। অর্থাৎ পাওয়ার সেট বা সূচক সেটের যে এলিমেন্টগুলো হচ্ছে তারা নিজেরাই প্রত্যেকে আবার সেট, অর্থাৎ এটা একটা এমন উদাহরণ যে সেটের মধ্যে সেট থাকছে। ঠিক আছে, আমরা একটা বাস্তব উদাহরণ নিই। তো আমরা দেখতেই পাচ্ছি যে 1, 2, 3 একটা নিচে আমি সেট এ সেট, তো এর আমি সূচক সেটটা লিখতে চাইছি। এর যা যা সাবসেট আছে লিখতে হবে। এটা এই সাবসেট, তার কারণে এক পদটা এর মধ্যে আছে। কিভাবে আমরা লিখব, মোটামুটি এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়া আরো দুটো এর সাবসেট আছে অবশ্যই, ফাই বা নাল সেট, আগে আমরা আলোচনা করেছি কাকে বলা হয়, আর 1, 2, 3 এটাও এর সাবসেট হবে। এখন ফাই আর এই 1, 2, 3 এই যে সেটটা আছে, অর্থাৎ এই সেটটা পুরোপুরি এখানে লেখা আছে, তো এই দুটো কি করে সাবসেট হচ্ছে আমরা একটু জেনে নেব। ফাই যে কোনো সেটেরই সর্বদা সাবসেট হবে। তো আমি এটা প্রমাণ করতে চাইছি। কিভাবে প্রমাণ করবো, আমি ধরে নিচ্ছি যে ফাই এ সেটের সাবসেট বা উপসেট নয়, তাহলে অন্তত একটা এলিমেন্ট এক্স পাবো যেটা ফাইতে আছে কিন্তু এতে নেই। কেন, উপসেট হতে গেলে আমরা ফাইয়ের মধ্যে যা যা আছে এর মধ্যে তাই পাবো। আমি তো ধরেছি যে ফাই এর, প্রথমে ধরেছি ফাই এর উপসেট নয়, উপসেট 9 ধরেছি আমরা এখানে। তো উপসেট 9 মানে ফাইতে একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই। কিন্তু আমরা ফাইয়ের ডেফিনেশন অনুযায়ী
ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই পাবো না, অর্থাৎ আমার ধরাটা এইখানে ভুল ছিল। তাই আমরা এখানে ফাইকে যে কোনো সেটেরই উপসেট বলে দিতে পারবো। আবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি এ সেটকে এ এর আমরা উপসেট বলতে পারবো, অর্থাৎ উপসেটের ডেফিনেশন অনুযায়ী আমরা এ এর মধ্যে যা যা এলিমেন্ট আছে তা তো এর মধ্যে থাকবেই। তো আমার ডেফিনেশনে উপসেটের লেখার কথা ছিল যে, বা উপসেটে যেটা আমরা বলি বা ডেফিনেশন দিয়েছি যে এ সেটে যা যা এলিমেন্ট যদি বি এর মধ্যে থাকে তাহলে একে আমরা বি এর উপসেট বলবো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এ সেটে যা যা এলিমেন্ট আছে তা তো এ সেটের মধ্যেই থাকবে, তো তাই আমরা একে এর উপসেট বলতে পারবো। এবার আমরা পাওয়ার সেট বা সূচক সেটের পদ সংখ্যা নির্ণয় করব। এবার আমরা সূচক সেট বা পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয় করব। অর্থাৎ n of pn, এটাকে আমরা ডিনোট করছি এইভাবে। n of a দিয়ে ডিনোট করা হয় যে এ সেটে কতগুলো পদ আছে। তো এর একটা সুন্দর সূত্র আছে, আমরা সূত্রটা এখন আপাতত জেনে রাখি যে এ সেটে যদি n of a যদি হয়, এ সেটে k খানা যদি পদ থাকে, n of p তে থাকবে 2 to the power kt পদ, এতগুলো থাকবে। তো এই ফর্মুলাটা প্রমাণ আমরা পরে যখন পড়বো বিন্যাস সমবায় বা ইন্ডাকশন যখন পড়বো আমরা পরে তাহলে ফর্মুলাটা প্রমাণ করব। এখন আমাদের এটা প্রমাণের আওতায় আসছে না, বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে, তো আমরা এখন এটাকে মনে রাখবো, তারপর অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো আমরা একটা ছোট উদাহরণ দিয়ে আমরা দেখে নিই যে এই সূত্রটা ভেরিফাই করে নিই যে এটা মিলছে কিনা। আমরা এই সেটে কতগুলো পদ পেয়েছিলাম, n of a দেখতেই পাচ্ছ 3টে আছে এখানে। তো এই সূত্র অনুযায়ী তাহলে n of p তে কতগুলো সোর্স পদ থাকার কথা, 2 to the power 3, অর্থাৎ 8টি পদ থাকার কথা। তো দেখে নাও তোমরা 8খানা পদ থাকছে কিনা, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8খানাই পদ আছে। তো আমরা এই সূত্রটা ভেরিফাই করে নিলাম বা যাচাই করে নিলাম। এবার আমরা একটু আগেও একটা ছবি এঁকেছিলাম, ভেন অয়েলার ডায়াগ্রাম বা ভেন চিত্র সম্বন্ধে জানবো। ভেন চিত্রের মধ্যে কি অ্যাজিউম করা হয়েছে, ধরা হয়েছে যে আয়তাকার একটা সেট থাকবে। তো এই ইউ বা এস কে আমরা আয়তাকার চিহ্ন দিয়ে প্রকাশ করব, আর এর যে সাবসেট আছে সেগুলোকে আমরা সার্কেল দিয়ে চিহ্নিত করব। তো আমরা যেমন ইউটাকে ধরছি আমরা 1 2 3 4 এইভাবে, এটা ইউ। তো তার মধ্যে আমি এ সেটটাকে ধরছি 1 5 7, জি সেটটাকে ধরছি 3 4 6। তো দেখতে পাচ্ছি আমরা এরই মধ্যে এ একটা জায়গায় লুকিয়ে আছে, আবার বিও একটা জায়গায় লুকিয়ে আছে। এ আর বি দুটোই ইউ এর উপসেট হচ্ছে। তো আমরা এবার সেটের কিছু অপারেশন দেখে নেব। তো সেটের অপারেশনের মধ্যে প্রথমেই আসছে জয়েন বা ইউনিয়ন বা যোগ, সেটের যোগ। এটাকে চিহ্নিত করা হবে ক্যাপিটাল এই চিহ্ন দিয়ে আমরা ইউনিয়ন চিহ্নিত করব। অর্থাৎ এ একটা সেট, বি একটা সেট, এদের ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি। কি হবে এটা, অল সাচ এক্স, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর্থাৎ সেই সমস্ত এক্স যেটা এ এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। এটাকে আরেকটা ভাবেও ডিনোট করা যায়, এই অথবা চিহ্ন চিহ্ন আছে একটা, সেই চিহ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা একটা ভিড়ের মতো দেখতে পাচ্ছ। তো আমরা ছবির মাধ্যমে একটু প্রকাশ করার চেষ্টা করি। আগেই বলেছি ভেন ডায়াগ্রামে আমরা ইউনিভার্সাল সেটটাকে ইউ দিয়ে প্রকাশ করছি। তো এখানে একটা এ,
এ আর বি এর যা যা এলিমেন্ট আছে সবগুলোকেই আমরা যদি নিয়ে নিই, এখানে দেখতেই পাচ্ছ এই যে চিহ্নিত অংশটা আছে এইটাই আসলে এ ইউনিয়ন বি দিয়ে আমরা প্রকাশ করছি। একটা বাস্তব উদাহরণ আমরা এ ইউনিয়ন বি এ নিয়ে নিই। ধরো এ সেট আছে 1 2 3 4, বি সেট আছে 2 4 6 8। তো ইউনিয়ন বি হবে কি, এ এর যা যা উপাদান আছে সব লিখতে হবে, আবার বি একইভাবে বি এর যা যা উপাদান আছে সবই লিখতে হবে। আমাদের এখানে ছবি থেকে আরো পরিষ্কার যে এ আর বি এর মধ্যে যা যা আছে সবই নিয়ে আমরা এই ইউনিয়ন বিটাকে পাচ্ছি। এখন দেখো এখানে 1 2 3 4 এর মধ্যেই আছে, লিখলাম প্রথমে আমরা। তো এখানে যে এলিমেন্ট গুলো কমন আছে সেই এলিমেন্ট গুলো আর লিখলাম না, এখানে 2 4 এই দুটো এলিমেন্ট এখানে কমন ছিল, আর এখানে লেখার দরকার পড়লো না। তার কারণ সেটের ডেফিনেশনে আমরা শুরুতেই বলে দিয়েছি যে সেটের যে উপাদানগুলো হবে সেগুলো ডিস্টিংক্ট বা প্রত্যেকটা আলাদা আলাদা হবে। তো এখানে তাহলে সেইটা যদি লিখতাম তাহলে সেই যে ডেফিনেশনটা ভায়োলেট করে যেত, সেই জন্য আমরা এই ইউনিয়ন বিটা এইভাবে রাখছি। এবার আমরা দুটি সেটের সেট পড়ব। এটাকে ইন্টারসেকশন বলছি। ডিনোট করা হবে এইটা দিয়ে, এই চিহ্ন দিয়ে ডিনোট করা হবে। কিভাবে এই ইন্টারসেকশন বি কে প্রকাশ করছি আমরা, all such x belongs to a এবং x belongs to b, অর্থাৎ আমরা সেই সমস্ত এলিমেন্টগুলো নেবো এই ইন্টারসেকশন বি তে যেগুলো এতেও আছে এবং একই সাথে বিতেও আছে। এটা কারেক্টভাবে প্রকাশ করা যেতে পারে এই চিহ্ন দিয়ে, এইভাবে প্রকাশ করা যেতে পারে। আমরা একটু ভেন চিত্রের মাধ্যমে বুঝে নেব, চিত্রটা আগলে আমরা সবসময় ভালো বুঝতে পারি। এটা যদি এ সেট হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে ইউ, তাহলে এই যে সেট করা আছে যে জায়গাটা সেইটাই হচ্ছে এখানে এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা অর্থাৎ দুটোর কমন পোর্শনটা। আমরা উদাহরণ নিচ্ছি, সহজ উদাহরণই আমরা সবসময় পাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমরা এ ইন্টারসেকশন বি কোন সেটটা পাচ্ছি, এখানে কি কি মিল আছে, এখানে 2 কমন আছে, একইভাবে 4ও কমন আছে। তো ইন্টারসেকশনে আমরা 2, 4 এই সেটটা পেলাম। এবার আমরা বিচ্ছেদ সেট জানব। বিচ্ছেদ সেট হচ্ছে একদম ছবির মাধ্যমে আমরা সরাসরি প্রকাশ করবো। দুটো সেটকে আমরা ডিসজয়েন্ট তখনই বলবো যদি তাদের ইন্টারসেকশনটা অর্থাৎ কমন পোর্শনটা যদি ফাই হয়ে যায়। ম্যাথামেটিক্যাল সংজ্ঞায় আমরা এ ইন্টারসেকশন বি ফাই হলে এ ও বি কে বিচ্ছেদ সেট বলবো। এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। উদাহরণ, এখানে দেখো জোড় সংখ্যা সেট নিয়েছি, এখানে বিজোড় সংখ্যা সেট। তো কোনো জোড় সংখ্যায় বিজোড় সংখ্যা হবে না বা কোনো বিজোড় সংখ্যায় জোড় সংখ্যা হবে না। তো এরা পরস্পর আমরা দেখতেই পাচ্ছি যে এদের কোনো কমন এলিমেন্ট নেই, এরা ফাই হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা ডিসজয়েন্ট। এবার সেটার বিয়োগ করব। সেটার বিয়োগ চিহ্নটা একটু বোল্ড হরফে আমরা বিয়োগ চিহ্নটা দেবো।
অথবা একটু বাঁকিয়ে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। কিরকম হবে, যেখানে কোনো কনফিউশন নেই যে এমনি বিয়োগের সঙ্গে এই বিয়োগের একটু তফাৎ আছে, যেহেতু এটা সেট, তো সেখানে আমরা সরাসরি এই বিয়োগ চিহ্নটাই ব্যবহার করব। a মাইনাস বি সমান কি হবে, অল সাচ x বিলংস টু a বাট x ডাজ নট বিলংস টু b। আমরা সেই সমস্ত x কেই নেব যেখানে a এর মধ্যে আছে কিন্তু b এর মধ্যে নেই, তাহলে আমরা সেটা a মাইনাস বি দিয়ে ডিনোট করতে পারবো। উদাহরণ হিসাবে যেমন দেখা যাক, 1 2 3 4 5, বি হচ্ছে 2 4 6 যদি নিই, তাহলে আমরা a মাইনাস বি কি পাচ্ছি দেখে নিই। এখানে আমরা সেই সমস্ত এক্স গুলো নেবো যেটা এতে আছে বিতে নেই। তাহলে আমরা দেখে নিই এখানে কি কি জিনিস আছে এতে বিতে নেই। যেমন 2টা এখানে আছে, 4টা আছে, তো এই 2 আর 4 এটা বাদ চলে যাবে। তাহলে এই এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তাই a মাইনাস বি আমরা এটা বলছি। তো একটু ছবির মাধ্যমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো জিনিসটাকে। এটা ইউনিভার্সাল সেটটা, এটা এ। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ছবির মধ্যে এই পোর্শনটা যেটা আছে সেইটা হচ্ছে এতে আছে কিন্তু বিতে নেই, তাই এইটাকে আমরা a মাইনাস বি দিয়ে ডিনোট করতে পারি। একইভাবে আমরা এই পোর্শনটা দেখতে পাবো যে বিতে আছে এই জায়গায় এলিমেন্টগুলো, তো কিন্তু এতে নেই, তাই এটাকে আমরা বি মাইনাস এ বলতে পারবো। এবার আমরা জানবো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। তো কমপ্লিমেন্ট এইটাকে আমরা সেটের মাথায় সি দিয়ে প্রকাশ করতে পারি, অনেক সময় সেটের মাথায় ড্যাশ দিয়ে বা প্রাইম দিয়ে ডিনোট হয় বা বার দিয়ে ডিনোট হয়, অনেকভাবে আমরা এগুলো প্রকাশ করা হয়। তো আমরা পূরক সেটটা আমরা এই 3 রকমভাবে মূলত প্রকাশ করতে পারি বা করি। তো সেইটা আমরা ছবির মাধ্যমে একটু দেখে নেব। এটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা, এটা এ। পূরক সেট হচ্ছে সেই জায়গাটায় যে জায়গাটায়, অর্থাৎ আমরা যদি ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে বলি এসি বা এর যে কমপ্লিমেন্ট, অল সাচ এক্স বিলংস টু ইউ বাট ইউ হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট, এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এতে থাকবে না কিন্তু ইউ এতে থাকবে। তাহলে কোন জায়গাটায় এতে থাকছে না ইউ এতে থাকছে, এই পোর্শনটাই থাকছে। এইটাকেই তাহলে আমরা এসি বলবো বা এর কমপ্লিমেন্ট বলবো। এখানে লক্ষ্য করে দেখো, এর সাথে এসি এদের যদি ইউনিয়ন করি তাহলে অলওয়েজ আমরা ইউ পাবো। আবার এর সাথে এর কমপ্লিমেন্টে যদি ইন্টারসেকশন করি আমরা অলওয়েজ ফাই পাবো। অর্থাৎ এইটা আর এর বাইরেটা, এর বাইরে যা যা এলিমেন্ট আছে সেদের কোনো মিল নেই, তাই তাদের ইন্টারসেকশনটা ফাই হচ্ছে, আর এই দুটোকে নিয়েই আমরা পুরো ইউনিভার্সাল সেটটা পাচ্ছি এখানে। সাপোজ ধরো ইউনিভার্সাল সেটটা এখানে 1 2 3 4 5 6 ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেট নিয়েছি, এর সেটটা নিচ্ছি 2 4 6 8 জোড় সংখ্যা সেট নিচ্ছি। তো এর কমপ্লিমেন্টে কে কে থাকবে, অবশ্যই 1 3 5, বিজোড় সংখ্যা সেটটা হবে 7 9 এইটা। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এদের কোনো মিল নেই, অর্থাৎ এদের ইন্টারসেকশনটা ফাই হচ্ছে, আর এদের ইউনিয়নটা করলে আমরা পুরো ইউনিভার্সাল সেটটা পেয়ে যাচ্ছি। আর একটু ভালো করে কিছু ফর্মুলা এর আমরা জেনে নেব। যেমন ফাইভ কমপ্লিমেন্ট আমরা ইউ পাবো, ফাইভ কোনো কিছুই নেই, তাহলে এর পূরক হিসাবে আমরা এমন একটা সেট পাবো যার মধ্যে সব কিছুই আছে, সেটাকে আমরা ইউনিভার্সাল সেট বা ইউ বলছি। আবার ইউ এর মধ্যে সব কিছু আছে, এর কমপ্লিমেন্ট আমরা অবশ্যই ফাইভ পাবো। এই দুটো সূত্র আমাদের জেনে রাখতে হবে এখানে। এটা সহজেই বোঝা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে কি করে হচ্ছে, এগুলো প্রমাণ করা আলাদা করে কিছু দরকার নেই। তো আজকের ভিডিও আমার আপাতত প্রথম পর্বে সেটের এখানেই শেষ হলো। তো পরবর্তী ভিডিও আমার
আর বেশ কিছু সূত্র থাকবে সেটের, তারপরে আমরা আস্তে আস্তে প্রবলেমের দিকে যাব।